প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো সকলেই। এই করোনাকালে আমিও ভালো আছি। আজকে আমি যুক্ত হয়েছি মোহাম্মদ নইবুর রহমান, আইমা রসুলপুর হাজী মুইনুদ্দিন উচ্চ বিদ্যালয়, 5 জয়পুরহাট। আজকে তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে। তার মধ্যে আমরা ধরে নেব 3টি বিভাগ সবচেয়ে অন্যতম। সেই 3টি হচ্ছে, একটি হচ্ছে গঠনমূলক শব্দ, আরেকটা হচ্ছে অর্থমূলক শব্দ, আরেকটা হচ্ছে উৎসমূলক শব্দ। এই 3 শ্রেণী থেকে শব্দের বাংলা ভাষার সকল শব্দ হয়, বাংলা ভাষার সকল শব্দগুলা হয়ে থাকে এই 3টি উৎসমূল থেকে। তোমরা মনে রাখবে, এই 3টি উৎসমূল থেকে বাংলা ভাষার শব্দ সৃষ্টি বা শব্দগুলো পাওয়া যায়। গঠনমূলক শব্দ, আমরা গঠনমূলক শব্দ জানি 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক শব্দ, আরেকটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলা? যে সমস্ত শব্দগুলা মূলে ছিল একক, অর্থাৎ যে সমস্ত শব্দগুলাকে কখনোই ভাঙা যায় না। মৌলিক শব্দ কোন শব্দগুলা? গঠনমূলক শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলা? যে সমস্ত শব্দগুলা মৌলিক একক, যেগুলোকে ভাঙা যায় না, ক্ষুদ্র করা যায় না, এমন শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। যে সমস্ত শব্দগুলোকে কখনোই ক্ষুদ্র করা যায় না, এমন শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন হাত, পা। হাত, পা। হাতকে দেখো, কখনো এটাকে বিশ্লেষণ ভাঙা যাবে না, এটাকে আরও বেশি করা, প্রসারিত করা যাবে, কিন্তু এটাকে আর ছোট করা সম্ভব নয়। যেমন হাত থেকে আমরা হাতের লিখতে পারি, হাতের দ্বারা হাতগুলি এভাবে লিখতে পারি, কিন্তু এটাকে ভাঙা যাবে, কিন্তু এটাকে ভাঙা যাবে না। এই জন্য এটা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনগুলা? তাহলে যে সমস্ত শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, এমন শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। আরেকটা কি শব্দ হচ্ছে? সাধিত শব্দ কোনগুলা? যে সমস্ত শব্দগুলোকে বিশ্লেষণ করলে আলাদা আলাদা শব্দ পাওয়া যায়, সে সমস্ত শব্দগুলোকে আমরা বলবো সাধিত শব্দ। যেমন সাধিত শব্দ বিভিন্ন উপায়ে করতে পারে। উপসর্গ যুগ হতে পারে, প্রত্যয় যুগে হতে পারে, সমাস যুগ হতে পারে, এইরকম বিভিন্ন উৎস অনুসারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন দেখো, নীল আকাশ। নীল আকাশ একটি শব্দ। এই শব্দটাকে আমরা কি বলছি? নীল আকাশ। এই শব্দটাকে মানে কি হচ্ছে? যে আকাশ নীল। তাহলে আমরা দেখো, এটা একটি সমাসজাত একটি শব্দ। আবার দেখো, আরেকটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে কি? ডুবুরি। ডুবুরিটা হচ্ছে কি শব্দ? এটা হচ্ছে প্রত্যয়জাত শব্দ। কি প্রত্যয়জাত শব্দ? ডুব যোগ অন্ত, ডুব যোগ উরি, ডুবুরি। আবার দেখো, ডিপ যোগ উরি, ডুবুরি। এটা হচ্ছে প্রত্যয়জাত একটি শব্দ। আবার দেখবে প্রশাসন। এই শাসনটা হচ্ছে একটি উপসর্গ। এই শাসন আগে প্রযুক্ত করে আমরা কি করেছি? প্রশাসন। তাহলে এটা কি? এটা যে উপসর্গজাত
শব্দ। সাধিত শব্দ কীভাবে করতে হয়? সমাস যুগ হতে পারে, প্রত্যয় যুগ হতে পারে, উপসর্গ যুগেও হতে পারে। এগুলো হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা, তোমরা এই ব্যাপারে তাহলে বুঝে যাচ্ছ। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? যে সমস্ত শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কোনগুলো? যে সমস্ত শব্দগুলোকে বিশ্লেষণ করলে বিভিন্ন অর্থ পাওয়া যায়, এগুলো হচ্ছে সাধিত শব্দ। আমরা 1 নম্বর গেলাম, 1 নম্বর শেষ আমাদের। আমরা 2 নম্বর আসতে পারি অর্থমূলক শব্দ। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, আর একটা হচ্ছে রূঢ় শব্দ, আর একটা হচ্ছে যৌগ রূঢ় শব্দ। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, আর একটা হচ্ছে রূঢ় শব্দ, আর একটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনগুলো? এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, আর একটা হচ্ছে রূঢ় শব্দ, আর একটা হচ্ছে যৌগ রূঢ়। এই যৌগিক শব্দ একটা, রূঢ় শব্দ একটা, যৌগ রূঢ় একটা। এই অর্থমূলক শব্দ 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক, রূঢ়, আর একটা হচ্ছে যৌগ রূঢ়। যৌগিক শব্দ কোনগুলা? যে সমস্ত শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই এর মূলের যে অর্থ ছিল এবং বিশ্লেষণ করলেও যে অর্থটা একই অর্থ পায়। মূল যে অর্থটা যা ছিল এবং বিশ্লেষণ করলে যে অর্থটা পাই, দুটাই একই অর্থ বহন করে। যেমন কর্তব্য, কি যোগ তব্য, কর্তব্য। এটাকে আমরা কি প্রকৃতি প্রত্যয় করে, প্রকৃতি প্রত্যয়ের যে অর্থটা পাচ্ছি, সব প্রকৃতিতে যে অর্থটা পাচ্ছি প্রত্যয় করেও সাধিত শব্দ সেই অর্থটাই হচ্ছে তখন সেটা হবে এটা যৌগিক শব্দ। তাহলে কি দেখো, যে শব্দগুলো আমরা আবার দেখো, গায়ক, এই শব্দটা আমরা সন্ধিজাত করলে গে যোগ অক, গায়ক মানে গান যে গায়, গে যোগ অক। গে দ্বারা আমরা বুঝেছি যে গান গায়, অক দ্বারা আমরা কী বুঝেছি? অক দ্বারা যেটা বুঝছি সেটা হচ্ছে গানই বুঝাচ্ছি। তাহলে এটার যেমন তোমাদের একটা উদাহরণ দেই, গায়ক, কী হবে দেখো, আমরা সমান সমান গায়ক পাচ্ছি। গায়ক, গে যোগ অক, গায়ক। এটা হচ্ছে একটা সমাসজাত সন্ধিজাত শব্দ। গে অক এটা যা আছে সব প্রায় বুঝাচ্ছি গায়ক যে গান গায়। এরকম যখন বুঝাবে তখন আমরা ধরে নেব এটা হচ্ছে যৌগিক শব্দ। রূঢ় শব্দ, যে সমস্ত শব্দগুলা প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত হয় এবং প্রত্যয় এবং উপসর্গের অর্থ অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, যে সমস্ত শব্দগুলা মনে রাখবে প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত কিন্তু প্রত্যয় এবং উপসর্গের অনুগামী না হয় অন্য কোনো অর্থে প্রকাশ করে, সেই সমস্তগুলোকে আমরা কি বলবো? আমরা রূঢ় শব্দ বলবো। যেমন দেখো গবেষণা, সেগুলোকে আমরা বলবো রূঢ় শব্দ। যেমন গবেষণা, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কি দেখাবে? গবেষণা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কি দেখবে? দেখো গোযোগ এসোনা, গোযোগ এসোনা, মানে এখানে কি বোঝাচ্ছে? দেখো গো মানে হচ্ছে গরু, এসোনা মানে খোদা।
এটা দ্বারা বোঝা যায় কি গরু খোঁজা। আসলে এটা কি গবেষণা কি গরু খোঁজা অর্থ প্রকাশ করে না, গরু খোঁজা অর্থ প্রকাশ করে কি খোঁজা, কোনো কিছু বিশ্লেষণ করা, কোনো কিছুর বিশদ জ্ঞান অর্জন করা সম্পর্কে যখন আমরা বলবো তখন সেটা হবে কি গবেষণা। তাহলে এইটা দেখো প্রত্যেক যুগে প্রত্যেক সেটার এটার সাথে কোনো সমন্বয় না রেখে ভিন্ন একটি অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে রূঢ় শব্দ। আচ্ছা, এটা আমরা একটু এটা সম্পর্কে জানলাম। যৌগ রূঢ়, যৌগ রূঢ় কোন শব্দগুলা, যে সমস্ত শব্দগুলা সমাস যুগে গঠিত হয়, যে সমস্ত শব্দগুলা সমাস যুগে গঠিত হয় কিন্তু সমাস যুগে গঠিত হয় কিন্তু সমস্যামান পদের সাথে এর কোনো মিল থাকে না। সমস্যামান পদের অর্থের সাথে যে শব্দগুলার অর্থের কোনো মিল থাকে না সেটা হচ্ছে যৌগ রূঢ়। আরেকবার বলি, যে সমস্ত শব্দগুলা সমাস যুগে গঠিত হয় কিন্তু সমস্যামান পদের অর্থের সাথে মিল রাখে না, এই সমস্ত শব্দগুলোকে আমরা বলবো কি যৌগ রূঢ় শব্দ। যে সমস্ত শব্দগুলা কি করে না, সমাসজাত শব্দগুলা সমস্যামান পদের অর্থের সাথে কোনো মিল রাখে না, এমন শব্দগুলোকে আমরা কি বলবো যৌগ রূঢ় শব্দ। যেমন আমরা বলতে পারি জলাধি, এখন এই জলাধি শব্দটা কি জল ধারণ করে যে, এখন জল ধারণ করে যে এটা হচ্ছে জল ধারণ করে যে এখন তাকে বললো আমরা জলাধি। এখন জল ধারণ করে যে জলাধি, এখন এই জল ধারণ করে যে জলাধি বোঝাতে আমরা কিন্তু পুকুরেও জল ধারণ করে, নদীও জল ধারণ করে না, নদীও জল ধারণ করতে পারে, পুকুরও জল ধারণ করতে পারে, অনেকে জল ধারণ করতে পারে। কিন্তু আমরা এই জলাধি কী অর্থে ব্যবহার করতেছি, এই জলাধি শব্দের অর্থ সমুদ্র, এই জলাধি শব্দের অর্থ আমরা প্রকাশ করতেছি সমুদ্র বোঝাতে আমরা যেখানে বিশাল জলরাশি সেটা হচ্ছে জলাধি, আমরা তাহলে সমুদ্রকে আমরা বুঝাচ্ছি জলাধি। এই হচ্ছে যৌগ রূঢ় শব্দ। তাহলে অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, সেটা আমরা এইমাত্র জানলাম। আমরা এখন যাব উৎস অনুসারে শব্দ। উৎস অনুসারে শব্দ, উৎস অনুসারে শব্দ তোমরা আগেই জেনেছো বা পড়েছো। প্রথমে উৎস অনুসারে শব্দ 5 প্রকার। একটা হচ্ছে 5 প্রকার, একটা হচ্ছে তৎসম, আরেকটা হচ্ছে অর্ধ তৎসম, আরেকটা হচ্ছে তদ্ভব, আরেকটা হচ্ছে দেশি, বিদেশি। একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। আমরা জানি উৎস অনুসারে শব্দ 5 প্রকার, একটা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম শব্দ কোনগুলা, যে সমস্ত শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে এসেছে, যে সমস্ত শব্দগুলা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে কোনো পরিবর্তন না করে বাংলা ভাষার জায়গা দখল করেছে, বাংলা ভাষাতে স্থান দখল করে নিয়েছে, এমন শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। এমন শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কি তৎসম শব্দ। অর্ধ তৎসম, যে সমস্ত শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে এসেছে কিঞ্চিত পরিবর্তন হয়ে কী হয়েছে বাংলা ভাষায় এসেছে। যেমন হাত থেকে হস্ত, এই হস্তটা হচ্ছে অর্ধ তৎসম, এটা হচ্ছে অর্ধ তৎসম। তদ্ভব, যে সমস্ত শব্দগুলা
সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষাতে তৎসম হয়েছে অর্ধ তৎসময়, অর্ধ তৎসম হয়েছে, অর্ধ তৎসময় কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসে আরও একটি পরিবর্তন হয়ে বাংলা ভাষায় অবস্থান করেছে। এমনগুলোকে আমরা বলবো তদ্ভব। যেমন হস্ত, হস্ত, হন্ত, হাত, এই হাতটা হচ্ছে তদ্ভব। আর দেশি শব্দ, যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় বহু কাল আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে, বহুকাল প্রাচীনকাল থেকে, যেগুলার কোনো উৎস সম্পর্কে আমাদের জানা নেই, যুগ যুগ ধরে বংশ পরম্পর এই বাংলা ভাষায় অবস্থান করতেছে, এমন শব্দগুলো হচ্ছে দেশি। যেমন কুলা, চাঙ্গারি, ঢেকি, এই জাতীয় শব্দগুলো হচ্ছে যে সমস্ত শব্দগুলো বাংলার আবহমান বাংলার মানুষেরা ব্যবহার্য করে আসতেছে, এগুলো হচ্ছে দেশি শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দ তো একটা ভাষা থেকে আরেকটা ভাষা আসতে পারে, কেননা মানুষ হচ্ছে সমাজের পরিবর্তনশীল মানুষ। সমাজের গতিশীলতা কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়, যায়, ঘোরাফেরা করে এবং তাদের অবস্থান করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো বাংলাদেশে এইরকম যে এটার কোনো বাংলা ভাষার ক্ষেত্রে ঠিক এরকম হয়েছে। কীভাবে? বাংলা ভাষা একসময় বিদেশ থেকে বহু মানুষ এই দেশে এসে বসবাস করেছে, তাদের ভাষা এখানে প্রয়োগ করেছে। যেমন প্রথমে এসেছে কারা? ফরাসিরা এদেশে এসে তাদের ফার্সিরা এসে ফার্সি ভাষা অবস্থান করছে, তারপর আরবি ভাষার অবস্থান হয়েছে, তারপর ইংরেজি ভাষার, ওলান্দাজ ভাষার, এরকম বিভিন্ন ভাষা বাংলাদেশে এসে বিদেশে এসে এদেশে বসবাস করতে গিয়ে তাদের ভাষা এখানে প্রবেশ করেছে। ধীরে ধীরে এই ভাষাগুলো এসে বাংলায় অবস্থান করতেছে। দেখো, একটা অতি সাম্প্রতিককালে একটা ভাষার কথা বলি, বিদেশি ভাষার কথা, মোবাইল, যেটা আমাদের কাছে নিত্য প্রয়োজন। মোবাইল চলতে পারে না, এই মোবাইল শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। এমনভাবে ব্যবহার হতে হতে আমাদের বাংলায় এসেছে, এটা মনে হচ্ছে এটা বাংলা ভাষারই একটা শব্দ, আসলে এটা একটা বিদেশি শব্দ। ঠিক এরকমভাবে বিদেশি শব্দগুলা বিভিন্ন কারণে অকারণে ব্যবহার হতে হতে বাংলা ভাষায় অবস্থান করতে এগুলা বাংলা ভাষার সম্পদ হতে হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখাবে কোনো একদিন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।